হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য প্রবন্ধের রূপ ও রীতি থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের প্রশ্নটি হচ্ছে, সমালোচনার ক্ষেত্রে ঐতিহাসিক পদ্ধতির বৈশিষ্ট্যগুলির পরিচয় দাও। স্টুডেন্ট, তোমরা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো, তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে, তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো উত্তরটি আমি শুরু করছি। প্রথমে আমাদের জানতে হবে সাহিত্য সমালোচনা। সমালোচনা শব্দের অর্থ সম্যক আলোচনা বা সম আলোচনা। কোনো একটি রচনার ইতিবাচক এবং নেতিবাচক বৈশিষ্ট্যগুলি পাঠকের সামনে উপস্থাপন করাই সাহিত্য সমালোচনার লক্ষ্য। এই সমালোচনা ব্যক্তিভেদে এবং রসিক ভেদে ভিন্নতা লাভ করে। একই সাহিত্য পাঠ করে দুজন পাঠক এবং দুজন সাহিত্য রসিক সমালোচক ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ও অভিমত প্রকাশ করতে পারেন, কেননা সকলের সাহিত্য রুচি, সাহিত্য বীক্ষণ, সাহিত্য বিশ্লেষণের ক্ষমতা এবং জীবন দর্শন এক প্রকার নয়। সমালোচকের প্রকৃত লক্ষ্য কাব্য বা সাহিত্য আস্বাদনে পাঠককে সহায়তা করা। নানা দৃষ্টিকোণ থেকে আধুনিককালে সাহিত্য সমালোচনা করা হয়। সাহিত্য সমালোচনার প্রাথমিক পর্যায়ে দুটি রীতি প্রচলিত ছিল। একটি হচ্ছে অ্যানালাইসিস বা বিশ্লেষণ, আরেকটি হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষণ। কিন্তু আধুনিক সমালোচনার রীতি ও পদ্ধতি বহু শাখায় বিভক্ত, যেমন ধারণামূলক সমালোচনা, ঐতিহাসিক সমালোচনা, তুলনামূলক সমালোচনা, লেখকের জীবনী ভিত্তিক সমালোচনা, মনোবিজ্ঞানী সমালোচনা, মার্ক্সীয় সমালোচনা, সংরূপ সমালোচনা, শৈলী বিশ্লেষণমূলক সমালোচনা, অবয়ববাদী সমালোচনা এবং মূল পাঠভিত্তিক সমালোচনা। এবার আসছি আমরা ঐতিহাসিক সমালোচনা পদ্ধতির বৈশিষ্ট্য। ঐতিহাসিক সমালোচনা বা হিস্টোরিক্যাল ক্রিটিসিজম হল ইতিহাস, সমাজ, মানুষের জীবনধারার পরিপ্রেক্ষিতে সাহিত্যের সমালোচনা। সমালোচক উডহাউস লিখেছেন, হিস্টোরিক্যাল ক্রিটিসিজমের স্রষ্টারা ধারণামূলক ও ব্যক্তিপন্থী সমালোচনার অন্তর্গত আত্মগত ভাবের আচ্ছন্নতা দূর করে সাহিত্য বিচারের নতুন পদ্ধতির সূচনা করেছিলেন। ঐতিহাসিক সমালোচনায় সমালোচকের দৃষ্টি নিবদ্ধ থাকে মানুষের আর্থসামাজিক তথা ঐতিহাসিক পটভূমিকার উপর। এক্ষেত্রে বিষয়বস্তুকে বিচার করা হয় আর্থসামাজিক বাতাবরণের মধ্যে। পরবর্তীকালে মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ এই ঐতিহাসিক সাহিত্য সমালোচনার পদ্ধতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিষয়বস্তু বিশ্লেষণ করে এখানে দেখানো হয় লেখক কালের দিক থেকে কোন সময়ে আবির্ভূত হয়েছেন, লেখকের জাতীয় চরিত্র কি, কোন দেশের কোন বাতাবরণে তিনি লালিত হয়েছেন। সমালোচক টেইন সর্বপ্রথম এই বিশেষ প্রক্রিয়া অবলম্বন করেছিলেন। এই পদ্ধতির বৈশিষ্ট্য এতই চমকপ্রদ ছিল যে সমালোচক উইলসন তার দি পিপল থিঙ্কার্স গ্রন্থে মার্ক্সীয় সাহিত্য সমালোচনা পদ্ধতির সঙ্গে ঐতিহাসিক পদ্ধতির কোনো পার্থক্য নির্ণয় করতে না পেরে বলেছিলেন, মার্ক্স এবং এঙ্গেলস তাদের দ্বন্দ্বমূলক বস্তুবাদে যা সন্ধান করেছেন তা অনেকটা হেগেলের ভাববাদের দ্বারা প্রতিষ্ঠিত এবং যতটা নতুনত্ব এরা দাবি করেন এই রীতি ততটা নতুন নয়। এটি বলেছে বিমল কুমার মুখোপাধ্যায় সাহিত্য বিচার তত্ত্ব প্রয়োগ গ্রন্থে। এই সূত্রে আমরা অবশ্যই স্মরণে রাখব যে সাহিত্যের ঐতিহাসিক সমালোচনা পদ্ধতির বিচার হয়েছিল বৈজ্ঞানিক জিজ্ঞাসার বিকাশের দিনগুলিতে। সুতরাং ইতিহাসকে নিত্য গতিশীল সময়ের সঙ্গে
অঙ্গীভূত রূপে দেখা 19বিংশ শতাব্দী থেকে শুরু হয়, তবে পরবর্তীকালে এর সঙ্গে যুক্ত হয়েছে আর্থসামাজিক দৃষ্টিকোণ। এই আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে সাহিত্যের বিচার ও সমালোচনা এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর পরের পয়েন্ট হচ্ছে ঐতিহাসিক পদ্ধতির সমালোচক। বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথ ঐতিহাসিক সমালোচনা পদ্ধতির দ্বারা সাহিত্যের বিচার বিশ্লেষণ করেননি। আধুনিককালে এই ধারায় যারা সাহিত্য সমালোচনা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল অরবিন্দ পোদ্দার, বঙ্কিম মানস, রবীন্দ্র মানস, শীতাংশু মৈত্র, যুগন্ধর মধুসূদন, অলোক রায়, তারাশঙ্কর দেশকাল, দেবনাথ বন্দ্যোপাধ্যায়, রাজসভায় কবি ও কাব্য, উজ্জ্বল কুমার মজুমদার, তারাশঙ্কর দেশকাল সাহিত্য। এরপর আসি ঐতিহাসিক সমালোচনার দৃষ্টান্ত। আমরা এখানে এই বিশেষ সমালোচনা পদ্ধতির দৃষ্টান্ত উপস্থাপন করব। কোটেশন: তারাশঙ্করের গল্প উপন্যাসে তার সমসাময়িক প্রায় 70 বছরের দেশকালের ইতিবৃত্ত জড়িয়ে আছে, অর্থাৎ বিংশ শতাব্দীর এই ভারতবর্ষে ও বাংলাদেশের নানা অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সমস্যা তারাশঙ্করের কথা সাহিত্যে পটভূমিকা ও নাটকীয়তা জুগিয়েছে। এটি নেওয়া হয়েছে তারাশঙ্কর দেশকাল ও সাহিত্য গ্রন্থ থেকে। পরেরটি হচ্ছে ইতিহাসের যে কোনো বিন্দুতে সাংস্কৃতিক হাওয়া বদলের পশ্চাতে যেমন কালের অন্তর্গরজ সংগোপনে ক্রিয়াশীল থাকে, তেমনি ব্যক্তিক ভাবনা চিন্তা, অনুসন্ধিৎসা, শ্রেয়সের ধ্যান এবং সাহিত্য আত্মপ্রকাশের ভঙ্গিতেও কালের মর্মবাণী ও অনুশাসনটি আবিষ্কার করা কঠিন নয়। এটি নেওয়া হয়েছে অরবিন্দ পোদ্দারের বাংলা গদ্য গ্রন্থ থেকে। পরেরটি হচ্ছে 100 বছর ধরে বাংলা উপন্যাস জীবনের যে সীমাবদ্ধ ক্ষেত্রে পরিক্রমণ করেছে সে হল 19 শতকের নতুন শহুরে বাঙালি মধ্যবিত্তের জীবন এবং নতুন জমিদারি ব্যবস্থায় তৈরি নতুন গ্রাম্য মধ্যবিত্তের জীবন। নতুন যুগের নাগরিক এবং গ্রাম্য মধ্যশ্রেণীর সেই জীবন ও সমগ্রভাবে বাংলা উপন্যাস ও গদ্য সাহিত্যে প্রতিফলিত হয়নি। তার টুকরো টুকরো ছবি ফুটে উঠেছে মাত্র। নিতান্ত ঘরোয়া জীবনের ছবি বললেও ভুল হয় না। এটি নেওয়া হয়েছে বিনয় ঘোষের বাংলা গদ্য সাহিত্যের ভাষা গ্রন্থ থেকে। পরেরটি হচ্ছে রবীন্দ্রনাথের রাষ্ট্রিক চিন্তা ভারতবর্ষে সীমাবদ্ধ থাকেনি, সারা জগতের সমস্যা তাকে পীড়া দেওয়ায় এক বিশিষ্ট বিশ্বদর্শন তার নানা লেখায় মূর্তি গ্রহণ করেছিল। পশ্চিমের ভাষায় উদার হিউম্যানিস্ট হিসেবে তার পরিচয় সর্বজন গৃহীত, কিন্তু আজকের দিনের প্রগতিবাদে হিউম্যানিজম মূল্যবান হলেও যথেষ্ট নয়। পাশ্চাত্য ন্যাশনালিজমকে দেশাত্মবোধ থেকে পৃথক গণ্য করে রবীন্দ্রনাথ তার তীব্র নিন্দা করেছিলেন। সেই উগ্র জাতীয়তাবাদ ভারতবর্ষে সঞ্চালিত হওয়া তার বাঞ্ছনীয় মনে হয়নি। এটি নেওয়া হয়েছে সুশোভন সরকারের রবীন্দ্রনাথ ও অগ্রগতি গ্রন্থ থেকে। স্টুডেন্ট, নোটটি শেষ হলো। তো আজ এখানে রাখছি। এরপরে আমি তোমাদের আরও যে বিষয়গুলো আছে সেগুলোর নোট আমি তোমাদের সামনে তুলে ধরব। তো সবাই ভালো থেকো। ধন্যবাদ।